রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আমি তখন ঢাকা এক বেসরকারি হাসপাতালে চাকরি করতাম। হাসপাতালে ইমার্জেন্সি সার্ভিসে অ্যাম্বুলেন্স ইনচার্জ ছিলাম। আমি, নাম আমার রাশেদুল ইসলাম, সবাই রাশেদ ভাই বলে চিনত। এটা 2018 সালের শেষের দিকের ঘটনা। শীতের রাত, কুয়াশায় ঢাকা পুরো শহর। এমন এক রাতে আমি ডিউটিতে ছিলাম। হাসপাতালের অ্যাম্বুলেন্সের গ্যারেজ তখন একদম ফাঁকা। একমাত্র আমাদের পুরনো টয়টা হাইস ভ্যানটা ছিল, যার নাম সবাই রেখেছিল ভয়ঙ্কর অ্যাম্বুলেন্স। এই নামটা কেউ মজা করে দেয়নি। এই ভ্যানটায় এর আগে 3 জন রোগী মারা গিয়েছিল রাস্তাতে। একজন ড্রাইভার রাতে হার্ট অ্যাটাক করে মারা যায় গ্যারেজে বসে, এবং একবার এর ভিতরে আগুন ধরে গিয়ে কোনো কারণ ছাড়াই যেন সে আগুনটা আবার নিভেও গিয়েছিল। ভ্যানটার ইঞ্জিনে বদলানো হয়েছে 2 বার, তবুও রাতে চালাতে কি মাঝে মাঝে হঠাৎ হেডলাইট নিভে যেত, আর সেই সাথে বাজত এক অদ্ভুত আওয়াজ, এক মিহি নারী কণ্ঠের গুঞ্জন। অনেকে বলতো অ্যাম্বুলেন্সটা নাকি জিনে ধরা। আমরা এসব বিশ্বাস করতাম না। আমি পেশাদার মানুষ, বাস্তবতা ছাড়া আর কিছুই ভাবতাম না। কিন্তু সেই রাতে আমার বিশ্বাসটা ভেঙে গিয়েছিল। রাত তখন 2:45। হঠাৎ আমার ওয়াকি টোয়াকির ডাক এলো, আফতাবনগরে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। একজন ব্যক্তি গুরুতর আহত, রেফার হয়েছে আমাদের হাসপাতালে। আমি তখন ড্রাইভার হাসিমকে ফোন করলাম। হাসিম একটু সময় নিল আর বলল, ভাই আমি অ্যাম্বুলেন্সে যাব না, আপনি জানেন আমার ভাই ব্যথা হচ্ছে আবার। আমি রাগের চোটে বললাম, ঠিক আছে আমি নিজে যাচ্ছি। আমি চাবি নিয়ে গ্যারেজে, চারদিক ঘন কুয়াশা। গাড়ির দরজাটা খুলতে কেমন একটা গন্ধ, যেন বাছারি পোড়া প্লাস্টিক আর হালকাটা রক্তের কাছে গন্ধ পেলাম। অনেক দিন পরিষ্কার করা হয়নি বুঝেই চালিয়ে নিলাম। গাড়ি স্টার্ট দিলাম, তবে একটু সময় নিল, কিন্তু ঠিকঠাক চলছিল। হেডলাইট চলছে, গিয়ারও ঠিকঠাক মতো আছে। আফতাবনগরে গিয়ে দেখি একটা ছেলে রাস্তায় পড়ে আছে। মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট। পুলিশ একজনকে সঙ্গে দিয়ে দিল, বলল ভালো করে কেয়ার নিয়েন, ঠিক আছে। সেটা মারাত্মক অবস্থা। আমি এই ছেলেটাকে তুললাম, তখনও নিঃশ্বাস চলছিল। সঙ্গে ছেলেটার বন্ধু ছিল, সেটা বলছিল ওর নাম রাফি ভাই, খুব ভালো লোক, গাজীপুর থেকে ফিরছিল। আমি জানালাম হাসপাতালে নেব, চিন্তা করো না। গাড়িতে তুললাম। বন্ধুরার সামনে আমি চালকের আসনে রাস্তার মাঝপথে এলাম। তখন মোহাম্মদপুরের কাছাকাছি হঠাৎ কোনো কারণ ছাড়া হেডলাইট নিভে গেল। লক্ষ্য করলাম হেডলাইটটা নিচ থেকে আমার জ্বলল। ভেতর থেকে একটা আওয়াজ শুনলাম, এ জায়গা আর কাউকে নিয়ে যেও না। আমি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম, দেখলাম কেউ নেই। বন্ধু ছেলেটা ঘুমিয়ে পড়েছে কিনা বোঝা গেল না। আমি আবার স্টার্ট দিলাম। হাসপাতালে পৌঁছাতে মোটামুটি 3:40 নাগাদ পৌঁছালাম। কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল যখন পেছনের দরজাটা খুললাম। ভেতরে ছেলেটা নেই, শুধু একটা হালকা রক্তের দাগ আছে, যা লাইন টেনে দরজার কাছে গিয়ে থেমে গেছে। আমি চিৎকার করে বললাম, এই যে রাফি ভাই, কোথায় গেলেন আপনি? বন্ধু ছেলেটা তখন গাড়ি থেকে নেমে এলো।
তাকে বলল, ভাই আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? হ্যাঁ, আপনি তো একা এসেছেন, আমি তো আপনার সঙ্গে আসিনি। কি বলছেন এসব? এমন কথা শুনে আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। আমি তো তাকে সিটে বসতে দেখেছি, ও তো আমার সামনের কথা বলছিল। কি বলছে সব কথা? আমি তখন নিজের উপরেই নিজের সন্দেহ করতে শুরু করলাম। আমি কি ঘুমিয়ে ঘুমিয়ে কিছু দেখলাম নাকি নাকি মনের ভুল দেখলাম? কি হচ্ছে সব আমার সাথে? তারপর ওয়ার্ড পায় এসে বলল, ভাই এই অ্যাম্বুলেন্সটা আজকে আমারও রক্ত বেশি গেছে। পেছনের দরজার ভেতরে কেউ না থাকলে রক্ত এলো কোথা থেকে? আমি তখন কিছু বলার মতো অবস্থায় ছিলাম না। হাসপাতালের সেই রাতে আমি একটু ঘুমাতে পারিনি। ঘটনা এমনই, আমি স্পষ্ট একজন আহত মানুষকে অ্যাম্বুলেন্সে তুলেছি, কথাও বলেছি তার বন্ধুর সঙ্গে, তার শরীরে ব্যান্ডেজ বেঁধেছি, অক্সিজেন লাগিয়েছি। এত কিছু, এত ঘটনা কল্পনা হবার কোনো প্রশ্নই আসে না। অথচ পৌঁছানোর পর কেউই ছিল না। এইটা কিভাবে সম্ভব? শুধু ছিল মেঝেতে এক চিলতে রক্ত আর দরজার কাছে থেমে যাওয়া লম্বা দাগটা, যেন কেউ হামাগুড়ি দিয়ে বেরিয়ে গেছে কিংবা টেনে নিয়ে যাওয়া হয়েছে। ভোরে হাসিম আসে হাসপাতালের গ্যারেজে। আমি তাকে সমস্ত ঘটনা খুলে বলি। সে চুপচাপ করে কিছুক্ষণ বসে থাকে, তারপর নিচু গলায় বলে, ভাই এই অ্যাম্বুলেন্সটা একবার চট্টগ্রামে এনেছিল, জানেন তো? কেন এটা পুরনো হয়ে এত সস্তায় পেয়েছিল হাসপাতাল? হ্যাঁ। আমি তাকে থাকি তার দিকে। তিনি বললেন, এই অ্যাম্বুলেন্সটা একটা সময় একসাথে 3টা মেয়ে মারা গিয়েছিল। 3জনই ছিল মেডিকেল কলেজের ছাত্র, কক্সবাজার বেড়াতে গিয়েছিল। ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয় ভারী রাস্তার মোড়ে। ওদের মৃতদেহ ঢাকায় আনতে ওই অ্যাম্বুলেন্স আনা হয়েছিল, কিন্তু ফিরে আসার পরে অ্যাম্বুলেন্স আগের ড্রাইভার রফিক গলায় দড়ি দিয়ে রীতিমতো আত্মহত্যা করে। তার বউ বলেছিল রফিক রাতের বেলা কারো গলার আওয়াজ শুনত। এমন কথা শুনে আমি শিউরে উঠলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম, তারপরে কি হলো? তারপর থেকে এই গাড়িটা বদলানো হয়েছে, 2বার বদলানো হয়েছে, কিন্তু যে চালায় তার সাথে কিছু না কিছু তো ঘটে। আপনি আগের হেল্পারের বিন্টুর কথা জানেন তো? আমি মাথা নেড়ে বলি, ও তো ক্যান্সারে মারা গেছে। হাসিম হেসে বলল, ক্যান্সার না রে ভাই, গ্যারেজে একদিন তার গলা চেপে মারা যায়, কিন্তু ফরেন্সিক কিছু খুঁজে পায় না। রিপোর্টে লেখা ছিল সাডেন কার্ডিয়াক রেসপন্স। তবে এই ঘটনা নিয়ে আমি কাউকে কিছু বলিনি। আমি নিজে ঠিক করলাম অ্যাম্বুলেন্সের ভেতরটা ভালো করে পরীক্ষা করব। তাই একদিন দুপুরে আমি গ্যারেজের মিস্ত্রি জামালকে ডেকে আনলাম আর বললাম, এই অ্যাম্বুলেন্সটা একটু খুলে দেখাও তো, ভেতরে কোনো সমস্যা আছে কিনা। জামাল দরজা, সিট, অক্সিজেন সাপ্লাই সব খুলে দেখে। হঠাৎ সে থমকে গেল। আমি এগিয়ে গিয়ে দেখি পেছনের ফ্লোর বোর্ড খুললো, নিচে একটা লুকানো ছোট্ট কাঁচের বাক্স আছে। খোলার পর দেখতে পেলাম ভেতরে একটা ছোট্ট তাবিজ, একটা গোছা মেয়েদের চুল আর একটা পুরনো নীল রঙার ছবি, যেখানে 3টা মেয়ে হাসছে, আর পাশে ছোট্ট হাতে একটা লিখা কাগজ, আমাদের নিঃশ্বাসের নিচে তোর প্রাণ থাকুক। আমার হাত রীতিমতো কাঁপতে থাকে। জামাল ভাই বলল, ভাই এটা তো কিছু তাবিজের মতো লাগতেছে। হ্যাঁ, কেউ কি ইচ্ছা করে এখানে রেখেছে নাকি? আমি কিছু না বলে বাক্সটা এক কাপড়ে বুড়ে আলাদা করে রাখলাম। রাতে হাসিম ডিউটিতে ছিল না। আমার অন্য ড্রাইভার আসাদ আসে। সে কিছু না জেনে অ্যাম্বুলেন্স নিয়ে বের হয়, এক রোগী নিতে কাকরাইল যায়। 40 মিনিট পার হয়ে যায়, ফোন আসে, ভাই আসাদ ভাইকে পাচ্ছি না তো, গাড়িটা গ্যারেজে ফিরেছে কিন্তু ড্রাইভার নাই। আমি ছুটে চলে যাই, গাড়ি ঠিকই গ্যারেজে দাঁড়ানো, কিন্তু আসাদ কোথাও নেই। কিভাবে সম্ভব? পুলিশের খবর দেওয়া হলো। সিসিটিভি ফুটেজে দেখা যায় গাড়ি ঝুঁকছে থেকে, কিন্তু কেউ নামেনি। ড্রাইভারের দরজা খুলেনি, যেন নিজে নিজে চলে এসেছে। গাড়ির মধ্যে তখন শুধু পড়েছিল আসাদের সে মোবাইলটা আর তার মাথার ক্যাপ, পাশে আবার সেই রক্তের দাগ। এবার হাসপাতাল কর্তৃপক্ষ এই গাড়ি বিক্রি করে দিতে চায়। আমি রাজি হয়ে যাই, কিন্তু বিক্রি করার ঠিক একদিন আগে রাতে আমি হঠাৎ করে গ্যারেজে যাই কিছু ফাইল আনতে। সেখানে গিয়ে আমি যা দেখেছিলাম তা কোনোদিন ভুলতে পারবো না। অ্যাম্বুলেন্সের ভেতরে আলো জ্বলছিল নিচ থেকে,
জানালা দিয়ে দেখি ভেতরে 3টা নারী ছায়া বসে আছে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু 3জনই ধপ ধপে সাদা জামা কাপড় পরা। তাদের একজন সামনে তাকিয়ে ছিল, আরেকজন ধীরে ধীরে একপাশে হেলান দিয়ে কাঁদছিল, আর 3য় জন দরজার দিকে বুক করে বসেছিল। আমাদের দিকে চেয়ে বলল, রাশেদ, আর কেউ নেই আমাদের নিতে, এবার তুমি যাবে। আমার যেন বুক কেঁপে উঠল। আমি দৌড়ে বের হয়ে যাই, গ্যারেজের তালা বন্ধ করে ফেলি। সে রাতে আমি ক্ষমাতে পারিনি ভয়, কিন্তু রাত 3:10 আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা, আসাদ ভাই কলিং। আমি স্তব্ধ হয়ে যাই। ফোন ধরলাম, ও পাশে কেবল ফিসফিস একটা আওয়াজ। আমরা এখন 3 জন না, 4 জন। তারপর কেটে যায় ফোনটা। ডিসেম্বরের প্রথম সপ্তাহ, ঠান্ডা প্রচন্ড বাড়ছিল। আমি হাসপাতাল থেকে 2 দিনের ছুটি নিয়েছি, কারণ যা ঘটেছে তা মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। হাসিম আমাকে দেখে বলছিল, ভাই, এই গাড়িটা আপনার পেছনে পড়ে গেছে, ওরা আপনাকে চাইছে। আমার মাথা যেন কেউ সারাক্ষণ চাপ দিচ্ছিল। রাতে ঘুমাতে গেলে দরজা খুলে যাওয়ার আওয়াজ শুনতাম। খাটের নিচে নারী কণ্ঠের ফিসফিস আওয়াজ ডাকতো, রাশেদ, চলে এবার, তোর জায়গা হয়ে গেছে। আমি এই ভয়কে অস্বীকার করতে পারছিলাম না। 3 দিন পর আমি আবারও সে বাক্সটা নিয়ে পুরনো ঢাকার সে ওঝার কাছে যাই। তার নাম ছিল লালন বাংলা। সে বছর 40-এর এক লোক। একসময় নাকি ময়না মতির জেলেও ছিল তাবিজের কাজ নিয়ে। তাবিজটা খুলে দেখে রীতিমতো চমকে উঠে বলল, এটা তো আত্মা বেঁধে রাখা তাবিজ। এইভাবে আত্মাদের আটকে রাখা হয় যেন ওরা কোনো না কোনো বাহনের সীমাবদ্ধ থাকে। কেউ যদি ভুল করে ওই তাবিজ ছড়িয়ে ফেলে, আত্মারা তখন মুক্ত হয়ে যায় আর প্রতিশোধ নেয়। আমি ঠান্ডা গলায় বললাম, তাহলে আমি তো সেটা খুলে ফেলেছি। ওঝা আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ থাকলো, তারপর বলল, এখন নেক্সট টার্গেট, আর অ্যাম্বুলেন্সটা হলো ওদের চলাচলের একমাত্র ঘর। হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটা বিক্রি করে দেয় এক ব্যক্তিকে, মোহাম্মদ কামাল উদ্দিন নামের এক সামাজিক সংগঠনের উদ্যোক্তার কাছে। সে অ্যাম্বুলেন্সটা দিয়ে ফ্রি সেবা দিতে চেয়েছিল, তবে বিক্রির 3 দিনের মাথায় খবর এলো কামাল ভাই মিরপুর 1 নম্বর রাস্তায় স্টারিং ঘোড়া থেকে 6তলা বিল্ডিং এর সঙ্গে ধাক্কা খেয়ে মারা গেছেন। এবং সব থেকে ভয়াবহ বিষয় হচ্ছে, তার মাথা থেকে দেহটা বিচ্ছিন্ন ছিল, কিন্তু গাড়ির দরজাগুলো লকড অবস্থায় ছিল। পুলিশ ভয় পেয়ে যায়। অ্যাম্বুলেন্সটা থানায় জমা রাখা হয়, কিন্তু রাতেই থানার পেছনে গ্যারেজে আগুন লেগে যায়। শুধু অ্যাম্বুলেন্সটা পুড়ে যায় না, তার চারপাশে থাকা সব জিনিস ধ্বংস করে দেওয়া হয়, অথচ সেটা অক্ষত ছিল। এক রাতে আমি সিদ্ধান্ত নেই, আমি আর পালাবো না, আমি গিয়ে মুখোমুখি হব। ওরা যা চায় আমি জেনে নেব। আমি গেলাম সে পুরনো থানার ভাঙা গ্যারেজে। সেখানে এখন অ্যাম্বুলেন্সটা রাখা। রাত 2:50। আমি জানি এই সময় সবকিছু ঘটে গেছে। গাড়ির দরজাটা নিচ থেকে খুলে ভেতরে ঢুকতেই যেন আমার শ্বাস বন্ধ হয়ে আসে। ভেতর ঠান্ডা জমাট রক্তের গন্ধ, আর সামনে বসে থাকা 3টা মেয়েকে আমি আবারও দেখলাম। এবার ওরা আমাকে পরিষ্কার করতে চেয়েছিল। তারপর হঠাৎ একটা বলল, আমরা সব মনে রেখেছি রাশেদ ভাই। আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। বললাম, তোমরা কারা? একজন উঠে দাঁড়িয়ে সামনে এসে বলল, আমি শারমিন। যেদিন আমাদের অ্যাম্বুলেন্সে তোলা হয়েছিল তখন ড্রাইভার রফিক নয়, আপনি ছিলেন। আপনি সেদিন তাড়াহুড়ো করে পেছনের গেটটা বন্ধ করে ভুলে গিয়েছিলেন। আমরা নেমে গিয়েছিলাম রাস্তায় চলন্ত গাড়ি থেকে, আর সেজন্যই আমরা মারা গিয়েছি। আমার চোখ কপালে উঠল। আমি তো জানিয়েছিলাম 2017 সালের মার্চে সে জরুরি ফেরা। আমার চোখে অন্ধকার নেমে আসলো, শরীরটা যেন ভারী হয়ে এলো। আমি হাঁপাতে থাকি। একজন বলল, তুমি যতই পালাও, মৃত্যু তোমার পেছনে থাকবে। এবার তুমি আমাদের সাথেই থাকো। পরদিন পত্রিকায় একটা ছোট্ট খবর ছাপা হয়, হাসপাতালের প্রাক্তন অ্যাম্বুলেন্স ইনচার্জ রহস্যময়ভাবে নিখোঁজ। অ্যাম্বুলেন্স গ্যারেজ থেকে উধাও হয়েছে মধ্যরাতে। পুলিশ সিসিটিভি ফুটেজে কাউকে ঢুকতে কিংবা বের হতে দেখেনি। হাসিম কেবল বলেছিল, রাশেদ ভাই কি নিচ থেকে গেল, নাকি ওরা নিয়ে গেল? আজও সেই অ্যাম্বুলেন্সটা কোথায় আছে কেউ জানে না।
কেউ কেউ বলে গভীর রাতে ময়মনসিংহ রোডে সাদা আলোর ভেতরে পুরনো গাড়িও হঠাৎ করে চলে আসে, আমার হঠাৎ করে মিলিয়ে যায়। কিন্তু কিছু ড্রাইভার শপথ করে বলে আমরা ওটাকে রাস্তা দেখেছি, জানালা পাশে 3টা মেয়ে বসেছিল, আরেকজন ড্রাইভ করছিল, যার মুখ দেখা যাচ্ছিল না। এই গল্পটা কোনো গাঁজাখুরি গল্প নয়। আমি রাশেদের কলিগ ছিলাম হাশেম। আমি পুরো গল্পটা রাশেদের ভাষায় বলেছি। আজও মনে পড়ে রাশেদ ভাই অফিসে বসে বসে বলেছিল ওরা আমাকে ডাকছে হাশেম, আমি না গেলে তোদের নিয়ে যাবে। তারপর থেকে অ্যাম্বুলেন্স ড্রাইভিং আমি ছেড়ে দিয়েছি। আর আপনি যদি কোনো পুরনো সাদা টয়টা অ্যাম্বুলেন্স দেখতে পান যার জানালা ধোঁয়া জমে থাকে, কখনোই তার কাছে যাবেন না, না হলে পরবর্তী যাত্রী আপনি হতে পারেন। এই ছিল ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি পুরো ঘটনাটা রাশেদের ভাষায় বলেছি। সো যে সময় এই ছিল ঘটনা, আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি স্বপ্নেই বলছিলাম এমনই সব অদ্ভুত ঘটনা নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই। ওয়াও, বলতে হবে ইউ আর লিটারালি অনেক বেশি এক্সেপশনাল একটা পার্সন। হোয়াট এ স্টোরি, অসম্ভব জোস একটা স্টোরি লিখেছেন। যদিও কাল্পনিক গল্প, বাট খুবই সুন্দর ছিল গল্পটা, ভয়ঙ্কর ছিল, ক্রিপি ছিল। সো যারা শুনলেন আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদেরকে একটাই কথা বলবো, সেটা হচ্ছে আপনারা নিজ নিজ জায়গা থেকে যতটা পারবেন শেয়ার করে দিবেন। এবং অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু আমাদেরকে গ্রাম বাংলার ভূতের গল্প লিখে পাঠাতে পারেন। এবং আমাদের কাছে ঘটনা পাঠানোর একটাই হয়েছে, উইচ ইজ ইমেল আর এটা হচ্ছে ভৌতিকদুনিয়া@gmail.com। জাস্ট প্রথমে লিখবেন গ্রাম বাংলার ভূতের গল্পের জন্য পাঠাচ্ছি, এতটুকু বললে হবে, গ্রাম বাংলার ভূতের গল্প, এটা হেডলাইনে দিলেই চলবে। এবং এরপর লিখে পাঠাবেন আমাদের কাছে আপনার জানা সেরা ঘটনা অথবা আপনার লেখা ভৌতিক কোনো গল্প যা গ্রাম বাংলা রিলেটেড। সো এই হচ্ছে বিষয়। আজকে ওদের এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।